পোকো X6 Pro এই ফোনটার র পারফরমেন্স এতটাই ভালো পেয়েছে, এই ফোনটা আমাকে মনে করে দিচ্ছিল পোকো F1 এর কথা। তবে আমার একটা প্রশ্ন, আপনি শুধুমাত্র পারফরমেন্স দিয়ে কি পানি খাবেন? আপনার ডিসপ্লের দরকার আছে না, ক্যামেরার দরকার আছে না, ব্যাটারি ব্যাকআপের দরকার আছে না? তো আজকের ভিডিও যেটা কথা বলবো পোকো X6 Pro নিয়ে, জানাবো এই ফোনটা ওভারঅল কি ভালো হবে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা যদি পোকো X6 Pro কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন গ্যাজেটকিং বিডিতে। গ্যাজেটকিং বিডিতে এই ফোনটার 8/256GB ভার্সনটি আপনারা পেয়ে যাবেন 36,500 টাকায় এবং 12/256GB ভার্সনটি আপনারা পেয়ে যাবেন 39,500 টাকায়। দাম কিন্তু সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইসটা জানতে অবশ্যই যোগাযোগ করুন গ্যাজেটকিং বিডির ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। গ্যাজেটকিং বিডি সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। সত্য বলতে এই ফোনটা প্রথমে হাতে নিয়ে আমার কাছে একটু বিরক্তিকর মনে হয়েছে। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম যে এই ফোনটি আপনারা 5 থেকে 10 মিনিট হাতে নেবেন কোনো ধরনের ময়লা করা ছাড়া, আপনারা পারবেন না। অর্থাৎ এখানে যে পিছনে ব্যাক পার্টটা আছে এখানে প্রচুর পরিমাণে হাতের ছাপ পড়ে যায় এবং অল্প কিছুক্ষণে ময়লা হয়ে যায়। আর আপনি যদি ব্যাক কভার ছাড়া এই ফোনটা ব্যবহার করেন তাহলে কিন্তু খুব বেশি পরিমাণে দাগ পড়ে যাবে। এক্ষেত্রে এই ফোনটার আরেকটা ভার্সন আছে যেটা হচ্ছে লেদার ভ্যাগান ডিজাইনের, সেটাতে দাগ পড়ার সম্ভাবনা একটু কম এবং সেটা দেখতেও একটু সুন্দর। এই ফোনটা ওজনে 190 গ্রাম, তবে ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো থাকায় হালকা লেগেছে। হাতে নিয়ে প্রিমিয়াম একটা ভাইব আসে। ফোনটিতে পাচ্ছেন আইআর ব্লাস্টার, তবে হেডফোন জ্যাক নেই, কিন্তু হাই কোয়ালিটি অডিও ডেক ও ব্লুটুথ 5.4 পাচ্ছেন এই ফোনটিতে। আরো পাচ্ছেন স্টেরিও স্পিকার। সাউন্ড কোয়ালিটি গুড, তবে ফুল সাউন্ডে হালকা ভাইব্রেশন পাবেন। পাচ্ছেন IP54, যেটা হালকা পানির ছিটা ফোটা থেকে এই ফোনটাকে রক্ষা করবে, তবে কোনোভাবে এই ফোনটাকে কিন্তু পানিতে চোবানো যাবে না। ফোনটির ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে পাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস 5। ওভারঅল এই ফোনটার ডিজাইনটা এভারেজ, বিশেষ করে এখানে ক্যামেরা যে বামটা রয়েছে এটা কিন্তু অনেক বড় একটা জায়গা জুড়ে, এবং আপনি যদি ব্যাক কভার ব্যবহার করেন তাহলে এই জায়গাটা কিন্তু খালি থাকে এবং এই জায়গায় দাগ পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো ডিজাইনের যে বিষয়টা এটা যার যার দিক থেকে ভ্যারি করে, তবে ডিউরেবিলিটি আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে পাচ্ছেন 6.67 ইঞ্চির 1.5K রেজলিউশনের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। এখানে পাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ রেট, এছাড়াও পাচ্ছেন HDR10+ এর সাপোর্ট। ফোনটির ডিসপ্লে ফ্ল্যাট, তিন পাশে বেজেল একটু কম হলেও নিচের দিকে চিনটা একটু বড়। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে নিউট্রাল অথবা রিয়েলিস্টিক কালার পেয়েছি, তো নিউট্রাল কালার খুব একটা খারাপ না, আমার কাছে ভালো লেগেছে কালারটা। 120 হার্জ রিফ্রেশ রেটের কারণে ব্রাউজিং ও স্ক্রলিং এ স্মুথ ফিল পেয়েছি। ইউটিউবে আপ টু 4K স্মুথ প্লেব্যাক পেয়েছি। ফ্ল্যাট ডিসপ্লে হয় কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ ভালো। এছাড়াও ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট থাকার কারণে নেটফ্লিক্সে ফুল HD তে স্ট্রিমিং করতে পারবেন। এছাড়াও পাচ্ছেন হ্যাপটিক টাচের অপশন, আর ফোনটির পিক ব্রাইটনেস 1800 নিটস, সো যে কোনো লাইটিং কন্ডিশনে এই ফোনটা ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হয়নি। ওভারঅল এই ফোনটির ডিসপ্লেটা আমার কাছে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে খুব ভালো লেগেছে। এই ফোনটিতে গেমিং করে ভালো লেগেছে, ভিডিও দেখে ভালো লেগেছে। কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির রিয়ারে পাচ্ছেন 3টা ক্যামেরার সেটআপ, যেখানে প্রাইমারি সেন্সরটা হচ্ছে 1.7 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়া আরো পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। আর এই ফোনটির সামনে পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে নিউট্রাল একটা কালার টোন ছিল ছবিগুলোতে, যেটা বলা যায় পোকোর সিগনেচার কালার প্রোফাইল। কোনো ছবি অতিরিক্ত কালারফুল না, তবে কন্ট্রাস্টটা একটু হাই পেয়েছি। শ্যাডোতে ডিটেইলিংটা একটু কম। প্রতিটি ছবি ন্যাচারাল লুকের। ডাইনামিক রেঞ্জ অন পয়েন্টে ছিল ছবিগুলোতে, তবে কিছু ছবিতে ইউলো একটা ইফেক্ট দিচ্ছিল, যেটা খুবই রেয়ার পেয়েছি। লো লাইট ক্যামেরাটা অনেক ভালো পেয়েছি। লো লাইটের নয়েজ এবং গ্রেন অনেক কম, তবে শাটার স্লো হয়, সময় নিয়ে ছবি তুললে ভালো ছবি আসে। একটু বেশি ভালো রেজাল্ট পেয়েছি নাইট মোডে। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ভালো, তবে ছবিগুলো কিছুটা সফট এবং বিউটিফিকেশন করে হালকা মেকআপ করে দিচ্ছিল। আলট্রা ওয়াইডের সাইডে হালকা ডিস্টরশন আছে, তবে ডিটেলস মোটামুটি ভালো। আর লো লাইটেও আলট্রা ওয়াইড মোডে সময় নিয়ে ছবি তুললে ভালো ছবি আসে। সেলফিতে রিয়েলিস্টিক ছবি পেয়েছি, তবে যারা সেলফি পোর্ট্রেট বেশি তোলেন তাদের কাছে সামনের ক্যামেরাটা ভালো লাগবে। ন্যাচারাল লুক পেয়েছি সেলফিতে, পাশাপাশি রাতের সেলফিতেও ভালো রেজাল্ট পেয়েছি। এই ফোনটিতে ভিডিওতে 4K 30 FPS এবং 24 FPS পর্যন্ত ভিডিও শুট করা যায়, যেখানে OIS থাকায় বেশ ভালো স্টেবল ফুটেজ পেয়েছি। তবে ভিডিওতে হালকা জেলি ইফেক্ট দিচ্ছিল, কিন্তু আপনি নর্মালি ব্লগ করার জন্য এই ক্যামেরা ব্যবহার করলে খুব একটা খারাপ রেজাল্ট দেবে না। সো এটা হচ্ছে পোকো X6 Pro। এই ফোনটির সামনের ক্যামেরার ভিডিও স্যাম্পল। এই ফোনটির সামনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 60 FPS পর্যন্ত ভিডিও শুট করা যায়, যেখানে ভিডিও কোয়ালিটি আমার কাছে অসাধারণ লেগেছে। বিশেষ করে পিছনে যে হাইলাইট সেটা খুব ভালোই বোঝা যাচ্ছিল, আর ফেসটাও তেমন একটা জ্বলে যাচ্ছিল না। মোটামুটি ফেসের যে ডিটেল সেটা ভালো ধরে রাখতে পারছে। কিছুদিন হলে আর একটু ভালো বোঝা যাবে বিষয়টা। আপনারা যদি এই ফোনটা দিয়ে ব্লগিং করতে চান তাহলে সবচেয়ে বেটার হয় 1080p 30 FPS দিয়ে ভিডিও শ্যুট করা। যদিও 1080p 30 FPS এবং 60 FPS
দুটা মোডই কিন্তু আপনারা স্টাবিলাইজেশন পেয়ে যাচ্ছেন। সো যারা ব্লগিং করতে চান তারা কিন্তু এভাবে হেঁটে হেঁটে যখন কথা বলবেন ফুটেজটা খুব একটা কাঁপবে না, যে কারণে দেখা যায় কি যে আপনারা এই ফুটেজগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। কথা বলবো এই ফোনটার মেন সেলিং পয়েন্ট অর্থাৎ এই ফোনটির সফটওয়্যার, প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। ডিভাইসটিতে পাচ্ছেন মিডিয়াটেকের ডাইমেনসিটি 8300 আলট্রা, যেটি 4 ন্যানোমিটারের অক্টা কোরের একটি প্রসেসর। এই প্রসেসরটা স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 থেকে বেঞ্চমার্কে কিছুটা বেটার স্কোর দেয়। তবে ইউআইতে সবচেয়ে বড় চমক হচ্ছে MIUI আউট হাইপার ওএস ইন। এই ফোনটি পাবেন 8 256 GB এবং 12 256 GB এই দুটি ভার্সনে। ইউআই পারফরমেন্স নিয়ে বললে এখানে ইউআইটার মাধ্যমে একদম ফ্রেশ একটা পারফরমেন্স পেয়েছি। এখানে ফোনটিতে 3 বছরের সফটওয়্যার আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাবেন। এখানে ইউআইতে বেশ কিছু চেঞ্জ এসেছে, যেমন কাস্টমাইজেবল লক স্ক্রিন পাচ্ছেন যেটা নর্মালি iOS এ থাকে। এছাড়াও পাচ্ছেন নিউ চার্জিং অ্যানিমেশন, নোটিফিকেশনটা একটু আলাদা, আরো পাচ্ছেন ব্যাটারি যে হেলথ সেটা দেখার সুবিধা। সো এক কথায় বলা যায় এই যে হাইপার ওএসটা এটা মোর প্রফেশনাল দেন MIUI। তবে এই ফোনটিতে প্রচুর পরিমাণে প্রি ইনস্টল অ্যাপ এবং ব্লটওয়ার আছে, যেটা না থাকলে আরো ভালো হতো। তবে এগুলো কিন্তু আপনারা চাইলে আনইনস্টল করতে পারবেন। প্রসেসর পারফরমেন্স নিয়ে বললে এক কথায় মিড বাজেট বা মিড রেঞ্জের রাজা। যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায়, একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত রান করে। এছাড়া ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ কিল করার দরকার পড়ে না। অন্তত বেঞ্চমার্ক স্কোরে 14 লক্ষ প্লাস স্কোর করেছে এই ফোনটি। এছাড়াও গিগবেঞ্চে এই ফোনটি সিঙ্গেল করে স্কোর করেছে 1079 এবং মাল্টি করে স্কোর করেছে 3087। তবে এখানে হিটিং ইস্যুটা আছে। 15 মিনিটের স্ট্রেস টেস্টে 45 ডিগ্রি প্লাস টেম্পারেচার, পাশাপাশি জিপিইউ থ্রটল করে পারফরমেন্স ড্রপ করতে দেখেছি। ওভারঅল এই ফোনটির পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। মোটামুটি হিটিং ইস্যু পেয়েছি, তবে মনে হয় না লং রানে যদি আপনি ব্যবহার করেন সেটা খুব একটা পার্থক্য করে দেবে। কথা বলবো এই ফোনটির গেমিং নিয়ে। এই ফোনটিতে পাবজিতে স্মুথ 90 FPS এ গেমস খেলা যায়। এছাড়াও আলট্রা এইচডিআর এক্সট্রিম সেটিংসে খেলা যায়, যেখানে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি, খুবই স্মুথলি খেলতে পেরেছি এবং গ্রাফিক্স কোয়ালিটিও খুব ভালো পেয়েছি। তবে একটা বিষয়, আপনি ঘন্টাখানেক খেলার পরে হালকা হিটিংটা হাতে লাগবে এবং এ সময় কিন্তু কিছুটা পারফরমেন্স ড্রপ করবে। কথা বলবো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এর বিশাল ব্যাটারি। তবে এখানে একটা বড় চমক হচ্ছে বক্সে আপনি পাবেন 67 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে এই ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় 50 মিনিটের মতো। তবে এখানে যে ব্যাটারি ব্যাকআপটা, এই ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে একটু অ্যাভারেজ লেগেছে, কারণ 4.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, যেটা আমি আরেকটু ভালো আশা করছিলাম। তবে আপনি যদি রেগুলার ইউজ বা ডে টু ডে ইউজ করেন তাহলে মোটামুটি দিনে একবার চার্জ দিলে এনাফ। আর আমি ব্যাটারি ব্যাকআপ কম পেয়েছি একটা বড় কারণ হতে পারে আমি পুরো সময়টাই পারফরমেন্স মোডে চালিয়েছি। সো আপনি যদি পারফরমেন্স মোডে না চালান তাহলে ব্যাটারি ব্যাকআপটা আর একটু বেটার পেতে পারেন। সো ওভারঅল এই ফোনটি কেমন হবে, এই ফোনটি কি কিনবেন নাকি কিনবেন না, এবং এই ফোনটার অল্টারনেটিভ কি কি অপশন থাকতে পারে। দেখুন 36,000 টাকা বাজেট আপনি যদি মার্কেট রিসার্চ করেন তাহলে দেখবেন 3-4টা ফোন থাকে, যেমন রেডমি নোট 13 প্রো প্লাস, অনর X9B এবং পোকো X6 প্রো। তবে এই সবগুলো ফোনের ক্ষেত্রে আপনি যদি পারফরমেন্স চান, আপনি যদি ভালো গেমিং চান, তাহলে এই ফোনটা থেকে বেটার কোনো অপশন হতে পারে না। এর পাশাপাশি এই ফোনটার ক্যামেরাও ভালো, এই ফোনটার ডিসপ্লেটাও ভালো। হ্যাঁ, ডিজাইনটা একটু অ্যাভারেজ টাইপ লেগেছে আমার কাছে। আপনারা যদি ব্যাক কভার ব্যবহার করেন কিংবা এই ফোনটার লেদার ভেগানের যেই ভার্সনটা আছে সেটা ব্যবহার করেন তাহলে ডিজাইনে খুব একটা সমস্যা করবে না। তবে ওভারঅল যদি চিন্তা করি 35 থেকে 40,000 টাকা বাজেটে এই ফোনটা থেকে বেস্ট পারফরমেন্স অন্য কোনো ফোন দিতে পারছে না। সো কেমন লেগেছে পোকো X6 প্রো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।